হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি অসাধারণ একটি কোরিয়ান রোমান্টিক মুভি। ভালোবাসা কি না করতে পারে, মানুষকে অমানুষ বানাতে পারে, আবার এই ভালোবাসায় অমানুষকে মানুষ বানাতে পারে। আজকের গল্পে ঠিক এরকমই কিছু দেখানো হয়েছে। ভালোবাসার মাধ্যমে এক পশুরূপী মানুষও সভ্য হয়ে উঠতে পারে। ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হেরে যেতে পারে। আজকের গল্পে তা খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লাগবে। তো চলো, without wasting any more time, let's start today's video. গল্পের শুরুতেই আমাদের একটা বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। এনার নাম হচ্ছে ইয়ং। তিনি তার ছেলের সঙ্গে আমেরিকাতে থাকতেন। একদিন তার কাছে কোরিয়া থেকে ফোন আসলে সে তার ছেলেকে বলে তাকে কোরিয়া যেতে হবে। এই বলে সে পরের দিনই কোরিয়াতে তার নাতনির কাছে চলে আসে। সে এখানে এসেছিল তাদের পুরনো বাড়িটা বিক্রি করার জন্য। তারা দুজনে সেই বাড়ির সামনে চলে আসে। এখানে ইয়ং আমাদের তার অতীতের কথা বলে। দেখা যায় এই বাড়িতে একসময় একটা লোক ছিল। সে একদিন কিছু কাঁচা মাংস নিয়ে বাড়ির বাইরে একটা কটেজে যায়। সেখানে সে অনেক পশু পালন করত। সে প্রত্যেকটা পশুকেই এক এক করে খাবার দেয়। এভাবেই সে শেষ একটা দরজা খুলতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে বেটা হার্ট অ্যাটাক করার আর টাইম পেল না। যাই হোক, এরপর দেখা যায় সেই বাড়িতে ইয়ং এর পরিবার থাকতে আসে। মানে ওই যে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল, তারপরে এই বাড়িতে ইয়ংরা থাকতে এসেছিল। আর এখন থেকে কিন্তু আমরা ইয়ং এর অতীতের কাহিনী দেখতে পাবো। সেখানে আমরা তাইওয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। সে ইয়ং এর বাবার বিজনেস পার্টনারের ছেলে। ইয়ং এর বাবা মারা যাওয়ার পর থেকেই তাইওয়ান ইয়ং এর পরিবারের দায়িত্ব নেয়। এই কথা শুনে আবার তাইওয়ানকে তোমরা ভালো মনে করো না, এ এক নম্বরের হারামজাদা, সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। তারা সেখানে তাদের জিনিসপত্র ঘরের মধ্যেই নিচ্ছিল। তখন তাদের প্রতিবেশীও তাদের এই কাজে সাহায্য করছিল। তাদের মধ্যে একজন তাইওয়ানকে এই জিনিসগুলো নিতে সাহায্য করতে বলে। এই কথা শুনে সে তাদেরকে বলে, কি আমি কাজ করব? এটা হতেই পারে না। মানে তাদের কথার কোনো পাত্তাই দেয় না। এরপর দেখা যায় রাতের বেলা ইয়ং তার মনের দুঃখের কথা একটা ডায়েরিতে লিখছিল। তখন সে তার জানালার বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার বোনের কাছে যায়, কিন্তু তারা সকলেই ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। এজন্য সে একা একাই বাইরে আসে। এরপর সে সেই কটেজের মধ্যে থেকে কোনো কিছু শব্দ পায়। এরপর সে কটেজের ভেতরে যায় এবং একটা ঘরের দরজা খুলে ফেলে। যে ঘরের দরজা খুলতে গিয়ে আগের লোকটা হার্ট অ্যাটাক করেছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে কোনো এক পশু সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ইয়ং অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন ইয়ং যখন তার মায়ের সঙ্গে বাইরে ছিল, তখন তারা খেয়াল করে সেই কটেজের সামনে একটা জায়গায় কিছু একটা লুকিয়ে আছে। ইয়ং এর মা একটা লাঠি হাতে নিয়ে বলতে থাকে, যেই থাকো না কেন বেরিয়ে আসো। তখনই একটা ছেলে সেখান থেকে বেরিয়ে আসে, যাকে দেখে একটু অদ্ভুত লাগছিল। ছেলেটা তার সামনে একটা আলু দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেই আলুটা খেয়ে ফেলে, যেটা দেখে ইয়ং এর মা তার হাতে থাকা সমস্ত আলু তাকে দিয়ে দেয়। ছেলেটা একটা পশুর মতো সেই খাবারগুলো মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। এরপর দেখা যায় ইয়ং এর মা পুলিশকে ডেকে এনেছে। তাইওয়ান তো বলতে থাকে, এই ছেলেটাকে এখনই বাড়ি থেকে বের করো। কিন্তু ইয়ং এর মা পুলিশের সঙ্গে কথা বলে। সেখানে পুলিশ অফিসার বলে, কোরিয়ায় যুদ্ধ হওয়ার সময় অনেক ছোট ছেলে মেয়ে তাদের পরিবার হারিয়েছে, হয়তো তাদের মধ্যে এই ছেলেটাও একজন। কিন্তু পুলিশ অফিসার সেই ছেলেটাকে তাদের সঙ্গে নিয়ে যায় না। ইয়ং দূর থেকে ছেলেটাকে ভয়ের চোখে দেখতে থাকে। এরপর ইয়ং এর মা ছেলেটাকে প্রথমে পরিষ্কার করে, মানে গোসল করিয়ে দেয়। এরপর তাকে খাওয়ার জায়গায় নিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই সে সেখানে থাকা সকল খাবার খেয়ে শেষ করে ফেলে। এটা দেখে ইয়ং তার মাকে বলে, এই ছেলেটা আমাদের সঙ্গে কতদিন থাকবে? তখন তার মা বলে, পুলিশরা বলেছে ছেলেটার একটা ব্যবস্থা হয়ে গেলেই তাকে তারা এখান থেকে নিয়ে যাবে, ততদিন সে এখানেই থাকবে। এই কথা শুনে ইয়ং বিরক্ত হয়ে ঘরে চলে যায়। এরপর রাতের বেলা দেখা যায় পূর্ণিমার চাঁদ দেখে ছেলেটা নেকড়েদের মতো ডাকতে শুরু করে দেয়। পরের দিন সকালে ইয়ং একটা বক্স তোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তুলতে পারে না। তখনই সেখানে সেই ছেলেটা আসে। ইয়ং ছেলেটাকে দেখেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় ছেলেটা ইয়ং এর কোনো ক্ষতি না করে সেই বক্সটা খুব সহজেই তুলে ফেলে। আর তখনই সেখানে তাইওয়ান চলে আসে। সে নিজেও যখন সেই বক্সটা তুলতে যায়, তখন তার হাওয়া বেরিয়ে যায়। সে কোনোভাবেই সেই বক্সটা তুলতে পারে না, যার জন্য সে অনেক রেগে যায়। এজন্য সে ইয়ংকে বলে, এত বই পড়ে তুমি কি করবে? তোমাকে তো আমি বিয়েই করব। এই বলে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন সেই ছেলেটা এসে তাইওয়ানের হাত ধরে ফেলে এবং নেকড়েদের মতো আওয়াজ শুরু করে দেয়, যেটা দেখে তাইওয়ান ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে ইয়ং বুঝতে পারে ছেলেটা তাদের কোনো ক্ষতি করবে না। রাতের বেলা
সে একটা বইয়ে দেখে কিভাবে কুকুরদের ট্রেনিং করাতে হয়। মানে আমরা বুঝতেই পারছি সেই ছেলেটাকে সে ট্রেনিং করাতে চায়। ইয়ং এর মা ছেলেটার নাম জিহুন রাখে। জিহুন বাইরে বাচ্চাদের সঙ্গে খেলছিল, তখন সেখানে ইয়ং একটা আলু নিয়ে জিহুনকে বলে, আমি যখন খেতে বলবো তখনই খাবে, আর যখন খেতে বারণ করব তখন খাবে না। সে যখনই আলুটা জিহুনের সামনে দেয় সঙ্গে সঙ্গে সে আলুটা খেয়ে নেয়। তখন আরো একটা আলু নিয়ে বলে, আমি যতক্ষণ না খেতে বলবো ততক্ষণ খাবে না। কিন্তু জিহুন তো আর মানুষের কথা বুঝতে পারতো না, সে আবারও আলুটা খেয়ে নেয়। তখন ইয়ং আবারও তাকে বোঝায়, আর এবার জিহুন ইয়ং এর কথা মতোই কাজ করে। এটা দেখে ইয়ং তার মাথায় হাত বুলাতে থাকে, যেমনটা আমরা আমাদের পোষা প্রাণীদের সঙ্গে করি। আর এই বিষয়টা জিহুনেরও অনেক ভালো লাগে। এরপর তারা যখন বাড়িতে খাবার খাচ্ছিল তখন জিহুন আবারও পশুদের মতো খাবার খেতে যাচ্ছিল। তখন ইয়ং তাকে বারণ করে এবং অল্প করে খেতে বলে। জিহুনও তখন ইয়ং এর কথা মতো অল্প অল্প করে খায়। এটা দেখে ইয়ং তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর রাতের বেলা দেখা যায় ইয়ং আবারও কুকুরকে ট্রেনিং দেওয়ার সেই বইটা পড়ে, যাতে করে সে জিহুনকে আরো বেশি ট্রেনিং করাতে পারে। এভাবেই জিহুনকে ট্রেনিং দিতে দিতে ইয়ং এর সময় অনেক ভালোভাবে পার হচ্ছিল। আর যখনই জিহুন ইয়ং এর কথা মতো কাজ করত, কাজ শেষ হলে সে ইয়ং এর সামনে তার মাথা এগিয়ে দিত, যাতে ইয়ং তার মাথায় হাত বুলিয়ে দিতে পারে। একদিন তারা সবাই মিলে জিহুনের জন্য পোশাক কিনতে বাজারে যায়। সেখানে তারা একটা দোকান থেকে খাবার কিনে খাচ্ছিল, তখনই তাদের উপর একটা বড় লোহার পাত পড়তেই যাবে, যেটা দেখে জিহুন ইয়ং এবং তার বোনকে কাভার করে নেয় এবং সেই লোহার পাত জিহুনের গায়ে এসে পড়ে, কিন্তু তার কিছুই হয় না, যেটা দেখে সেখানে থাকা সকলেই অবাক হয়। এর পরের দিন তারা একটা ছাগলের খামারে যায়। সেখানে বাচ্চারা ইয়ংকে ছাগলের মতো ডাকতে বলে। ইয়ং যখন ছাগলের মতো ডাক দেয় তখন বাচ্চারা তো হাসে। তার সঙ্গে এই প্রথমবারের মতো জিহুনের মুখেও আমরা হাসি দেখতে পাই। মানে আস্তে আস্তে তার মধ্যেও ইমোশন আসতে শুরু করেছে। এরপর দেখা যায় ইয়ং জিহুনকে কথা বলা এবং কিভাবে লিখতে হয় তা শেখাতে থাকে। তখন ইয়ং একটা গিটার নিয়ে বলে, অনেকদিন ধরে গিটার বাজায় না, তাই খারাপ হলে তুমি যেন আবার হেসো না। এরপর ইয়ং গিটার বাজাতে থাকে। গিটার বাজানো শেষ হলে জিহুন ইয়ং এর মাথায় হাত বুলিয়ে দেয়, মানে সে বোঝায় অনেক ভালো গিটার বাজিয়েছে ইয়ং। তখনই ইয়ংদের বাড়িতে কেউ একজন কল করে। ইয়ং কলটা তুললে ওপার পাশ থেকে বলা হয় জিহুনের জন্য থাকার একটা জায়গা পাওয়া গেছে। এটা শুনে ইয়ং বলে রং নাম্বার, মানে সে চাইছিল না জিহুন এই বাড়ি থেকে চলে যাক। রাতের বেলা জিহুন ইয়ং এর দরজার সামনে শুয়ে থাকে। দেখা যায় ইয়ং ও দরজার পাশে এসে শুয়ে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি জিহুন এখন ইয়ংকে ছাড়া থাকতেই পারছে না এবং ইয়ংও কোথাও না কোথাও জিহুনকে ভালোবেসে ফেলেছে। সেই রাতেই তাইওয়ান তার বন্ধুদেরকে নিয়ে ইয়ং এর কাছে আসে। সে ইয়ং এর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, যেটা দেখে জিহুন অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কেননা ইয়ং তাকে ওয়েট করতে বলেছে। কিন্তু তাইওয়ান যখন ইয়ং এর গায়ে হাত তোলে তখন আর জিহুন চুপ করে থাকতে পারে না, সে অনেক রেগে যায় এবং দেখা যায় এক পর্যায়ে সে একটা নেকড়ে মানবে পরিণত হতে থাকে, যেটা দেখে তাইওয়ান সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। পরের দিন সে এই কথা বলতে থাকে যে জিহুন নেকড়ে মানবে পরিণত হয়েছিল। তখন ইয়ং বলে, না, এরকম কিছুই হয়নি। এটা শুনে তাইয়ান বলে জিহুনকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হোক, নয়তো তোমরাই বাড়ি থেকে চলে যাও। তখন ইয়ং বলে, আমার বাবা মারা যাওয়ার পর তুমি আমাদের সম্পত্তি হাতিয়ে নিয়েছো আর এখন ভালো মানুষের রূপ ধরে আছো। এগুলো শুনে তাইওয়ান অনেক রেগে যায়। অবশেষে তারা ঠিক করে জিহুন বাইরের একটা ঘরে থাকবে। এরপর দেখা যায় তাইওয়ান একটা প্রফেসরের কাছে যায় এবং বলে, আমি এমন কিছু দেখেছি যেটা জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। এদিকে দেখা যায় ইয়ং এবং জিহুন দৌড় প্রতিযোগিতা করে, কিন্তু ইয়ং এর ফুসফুসে রোগ থাকার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু জিহুন কিছু বুঝতে না পেরে ইয়ংকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতেও কেউ ছিল না। সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। সে শুধু ইয়ংকে নিয়ে চারিদিকে ঘুরতে থাকে। এভাবে রাত হয়ে আসে। ইয়ং এর মা এবং কিছু লোক মিলে ইয়ংকে চারদিকে খুঁজতে শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর তারা ইয়ং এবং জিহুনকে দেখতে পায়। তারা মনে করে জিহুন হয়তো ইয়ং এর ক্ষতি করতে চেয়েছিল, এজন্য তারা জিহুনকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসে। এরপর দেখা যায় সেই প্রফেসর ইয়ং এর মাকে বলে জিহুন একটা এক্সপেরিমেন্টের ফলে এরকম হয়েছে। পুলিশ বলে সে যদি আবারও এরকম বিপজ্জনক হয়ে ওঠে তাহলে তাকে মেরে ফেলবে। এই কথা শুনে ইয়ং অনেক রেগে যায়। সে বলে, তোমরা জিহুনের কিছুই করতে পারবে না, তার কাছে তোমরা কিচ্ছু নও। সারা রাত প্রফেসর আর পুলিশরা দেখে জিহুন শান্তভাবেই আছে। পরের দিন সকালে তারা বলে জিহুন বিপজ্জনক নয়, সে শান্তভাবেই থাকবে। এটা শুনে তাইয়ান বলে, কি বলছেন আপনি? আমি ওকে নেকড়ে মানব হতে দেখেছি, ও অনেক বিপজ্জনক, ও আমাদের সঙ্গে থাকতে পারবে না। এদিকে দেখা যায় ইয়ং জিহুনের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। প্রফেসর সিসিটিভিতে এই সবকিছু দেখে এবং বলে জিহুন আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছে। তাইওয়ান এই সবকিছু দেখে রাগে জ্বলতে থাকে। এজন্য সে বলে জিহুন প্রতিবেশীর এক ছাগলকে মেরে ফেলেছে। আসলে সে নিজেই সেই ছাগলটাকে গাড়ি দিয়ে মেরে ফেলেছিল আর এখন সে জিহুনের উপর সেই দোষটা দিতে চাইছে। সে একটা সাক্ষীকে সেখানে নিয়ে আসে, মানে সে টাকা খাইয়ে তাকে এখানে নিয়ে এসেছে যাতে করে সে জিহুনের বিরুদ্ধে কথা বলে। তখন ইয়ং বলে জিহুন এরকম কিছুই করেনি, তাইওয়ান মিথ্যা কথা বলছে। তখন ইয়ং সেই প্রতিবেশীকে বলে, তোমার কি মনে হয় জিহুন
এরকম কিছু করেছে, তখন প্রতিবেশী বলে জিহুন এরকম কিছু করতে পারে না। এটা শুনে তাইওয়ান অনেক রেগে যায়। এরপর সেই প্রতিবেশী যখন বাড়ি ফিরছিল তখন তাইওয়ান তাকে মেরে ফেলে। এরপর সে জিহুনের কাছে যায় এবং তাকে বলে প্রতিবেশী লোকটা ইয়ং এর কাছ থেকে তার গিটার চুরি করে নিয়ে গেছে। তুমি যদি ইয়ংকে খুশি দেখতে চাও তাহলে সেই গিটারটা নিয়ে এসো। এজন্য জিহুন প্রতিবেশীর বাড়িতে যেতে থাকে। অন্যদিকে সিসিটিভি ক্যামেরাতে দেখে জিহুন তার ঘরে নেই। তখনই তাইওয়ান এসে বলে আমি জিহুনকে প্রতিবেশীর বাড়ির দিকে যেতে দেখেছি। এই কথা শুনে তারা সকলেই প্রতিবেশীর বাড়িতে আসতে থাকে। তারা এসে দেখতে পায় জিহুন পুরো বাড়িটা ভাঙচুর করছে। ইয়ং বলে এই বাড়িতে তার গিটার নেই। এই কথা শুনে জিহুন শান্ত হয়। তাইওয়ান অনেক রেগে যায়। সে একটা বন্দুক নিয়ে ইয়ংকে মারতে যায়, যেটা দেখে জিহুন অনেক রেগে যায়। সে আস্তে আস্তে নেকড়ে মানবে পরিণত হতে থাকে। এটা দেখে পুলিশরাও তার উপর গুলি করে, কিন্তু এতে তার কিছুই হয় না। সে তাইওয়ানের ঘাড়ে কামড় দিয়ে তাকেই মেরে ফেলে। এটা দেখে ইয়ং বুঝতে পারে সে আর কোনোভাবেই পুলিশের কাছ থেকে জিহুনকে বাঁচাতে পারবে না। এজন্য সে জিহুনকে বলে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। জিহুন ইয়ংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। দেখা যায় জিহুনের পায়ে গুলি লেগেছে। এজন্য ইয়ং তার পায়ে রুমাল বেঁধে দেয় এবং জিহুনকে বলে তুমি যা হও না কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। এরপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে গুলির আওয়াজে ইয়ং এর ঘুম ভেঙে যায়। সে জিহুনকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু জিহুন তার কোনো কথাই শোনে না। তখন ইয়ং তাকে বারবার সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিহুন সেখান থেকে যায় না। এটা দেখে ইয়ং বুঝতে পারে জিহুন তাকে কোনোভাবেই ছেড়ে যাবে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজেই ফিরে আসতে থাকে। আর তখন প্রথমবারের মতো জিহুন কথা বলে। সে বলে তুমি যেও না ইয়ং। এই কথা শুনে ইয়ং আরো বেশি কাঁদতে শুরু করে। সে কোনোভাবেই জিহুনকে ছাড়া থাকতে পারছিল না, কিন্তু জিহুনকে বাঁচাতে হলে তাকে এখান থেকে যেতেই হবে। অনেক কষ্ট হওয়ার পরেও সে জিহুনকে ছেড়ে পুলিশদের কাছে চলে আসে এবং তাদেরকে বলে জিহুন তাকে রেখে পালিয়ে গেছে। আর এরপরে ইয়ংরা এই বাড়ি থেকে চলে যায় এবং যাওয়ার আগে ইয়ং জিহুন যে ঘরে থাকতো সেই ঘরে একটা চিঠি রেখে আসে। এরপর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। আর এরপর সিন বর্তমানে চলে আসে। রাতের বেলা ইয়ং জিহুন যে ঘরে থাকতো সেখানে যায়। দেখা যায় জিহুন ইয়ং এর ভাঙা গিটারটা জোড়া লাগিয়ে বসেছিল। জিহুনকে দেখে ইয়ং কাঁদতে থাকে এবং বলে তুমি কেন আমার জন্য এতদিন অপেক্ষা করলে, আমি তো এখন বুড়ি হয়ে গেছি। তখন জিহুন বলে তুমি এখনো আগের মতোই আছো। আর জিহুন এখন কথা বলতে পারে। সে একটা গল্পের বই ইয়ংকে পড়ে শোনাতে থাকে এবং ইয়ং সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকাল হলে ইয়ং বুঝতে পারে এটা তার একটা স্বপ্ন ছিল। এরপর সে যখন বাড়ি থেকে চলে যাবে তখন সে বলে এই বাড়িটা সে বিক্রি করবে না। তখন ইয়ং এর নাতনি বলে সে রাতের বেলা বাড়ির বাইরে কাউকে দেখেছিল। তখন ইয়ং মনে করে এটা হয়তো জিহুন। তখন আমরা দেখতে পাই জিহুন পাহাড়ের ওপর থেকে ইয়ং এর গাড়িটা দেখছিল। সে আজও ইয়ং এর জন্য অপেক্ষা করছিল। আর এখানে এই অসাধারণ রোমান্টিক মুভি শেষ হয়ে যায়। কোরিয়ার বেস্ট কিছু রোমান্টিক মুভির মধ্যে এই মুভিটাও আমার সবসময় মনে থাকবে। সত্যি কথা বলছি, এই মুভিটা যখন তোমরা দেখবে তখন তোমাদের চোখের কোণে পানি চলে আসবে শেষের দিকে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পুরো মুভিটা দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো এবং এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো।